হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। মার্কেট পড়েই চলেছে, কোনো থামবার শেষ নেই এবং এফআইআই কন্টিনিউয়াস সেলিং করে যাচ্ছে আর ডিআই কন্টিনিউয়াস বাইং করে যাচ্ছে। তো আজকে আমরা সেই নিয়েই কথা বলবো, যে কিছু ডেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি জাস্ট আলোচনা করব। তো এফআইআইয়ের যদি নেট সেল দেখেন 2025-এ সবথেকে ওয়ার্স্ট নেট সেল, প্রায় 1.57 লাখ ক্রোর রুপিস এফআইআই সেল করে বেরিয়ে গেছে, যার মেনলি কারণ হচ্ছে গ্লোবাল আনসার্টেনিটি এবং যেভাবে রুপি ডেপ্রিসিয়েট করছে ডলার টার্মসে। তো সেটা এই দুটোই হচ্ছে মেন কারণ। তো আমি টোটাল ডেটা দিয়ে আপনাদের জাস্ট বোঝাবার চেষ্টা করব যে এখন মার্কেটে কি পরিস্থিতি এবং কতটা এফআইআই সেল করছে আর টোটাল তাদের হোল্ডিংই বা কত। তো এই নিয়েই জাস্ট ডিসকাশন করব। তো আমরা যদি স্ক্রিনে যাই তো দেখুন এখানে এফআইআই ডিআইয়ের মধ্যে কালকে শুক্রবারের ডেটা 6 মার্চ এফআইআইয়ের ক্যাশ অ্যাক্টিভিটি ছিল 6030 কোটি টাকার নেগেটিভ সেল, ডিআইআই ক্যাশ অ্যাক্টিভিটি 6900 কোটি টাকার নেট বায়ার। তো লাস্ট 7 ডেজে এফআইআই 18,000 কোটি টাকা, 18,500 কোটি টাকার নেট সেল, ডিআইআইয়ের 24,193 কোটি টাকা পজিটিভ বাইং। লাস্ট 30 দিনে এফআইআইয়ের ক্যাশ নেগেটিভ অ্যাক্টিভিটি হচ্ছে 31,000 কোটি টাকার নেট সেল, ডিআইআই সেখানে 68,000 কোটি টাকা বাই করছে। তো এখানে যদি আমরা চার্ট খুলে দেখি, টেবিলেই দেখে বোঝা যাচ্ছে 6 মার্চ হিউজ সেল, 5 মার্চে সেলস, 4 মার্চ সেলস, 2 মার্চ, 26 ফেব্রুয়ারি কন্টিনিউয়াস এফআইআই সেল করে যাচ্ছে। আর যেদিনই বড় টাকা সেল করছে ডিআইআই কিন্তু বাই করছে। তো ফার্স্ট টাইম এখন এই মুহূর্তে এফআইআইয়ের হোল্ডিং আর ডিআইআইয়ের হোল্ডিং কিন্তু বেশি হয়ে গেছে, মানে এফআইআইয়ের থেকে। আমি জাস্ট এখানে আপনাদের ডেটা দেখাই। দেখুন আমি এখানে জাস্ট সার্চ করছিলাম যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ এফআইআই অলরেডি ইনভেস্টেড ইন দ্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেট। তো সেবি যেগুলো অ্যাপ্রুভড আছে 11,738 ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এফপিআই ইনভেস্টমেন্ট করে। তার মধ্যে মেনলি ডমিনেট করে ইউনাইটেড স্টেটস থেকে, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার অ্যাকর্ডিং টু দ্য রাফলি 41% অফ দ্য টোটাল এফপিআই হোল্ডিং। যে যত এফপিআই হোল্ডিং আছে তার মধ্যে সবথেকে লার্জেস্ট ইউএসএ, তারপরে আছে লুক্সেমবার্গ, কানাডা, মরিশাস অ্যান্ড দ্য ইউকে। এবার আমি জাস্ট এখানে দেখছিলাম যে টোটাল শেয়ার হোল্ডিং ইন ইন্ডিয়ান ইকুইটিজ অ্যাজ অফ মার্চ 31, 2025 এফপিআই হেল্ড 17.22% শেয়ার অফ দ্য ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। ফর দ্য ফার্স্ট টাইম ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডিআইআই সাপ্রেসড এফপিআই's টোটাল হোল্ডিং শেয়ার রিচিং 17.62%। তাহলে 2025-এর মার্চে প্রায় 1 বছর আগে যে ডিআইআই কিন্তু সারপাস করে গেছে এফআইআইয়ের হোল্ডিংয়ের থেকে। তো এটা খুব ভালো মানে লক্ষণ। আমরা যখন 2008-9 আমি একদম ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে এফআইআই সেল করলো মানে মার্কেট ক্র্যাশ, আর কোনো মানে মার্কেট দাঁড়াবার উপায় ছিল না। কিন্তু এখন কি হয়, ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড, আমাদের জনগণ মানে টোটাল পাবলিকের যত মিউচুয়াল ফান্ডের থ্রু এসআইপি আসছে ফ্লো, সেই টাকা কিন্তু ফান্ড ম্যানেজাররা কিন্তু কন্টিনিউয়াস বাই করছে এবং এফআইআই যে নেট সেল করছে তাতেও কিন্তু মার্কেট পড়ছে, রীতিমতো পড়ছে, কিন্তু সেইভাবে ভয়ানকভাবে পড়ছে না। তো এটা একটা ভালো দিক যে ইন্ডিয়ান মার্কেট অনেক আগের থেকে স্টেবল হয়েছে। এবার আমি সার্চ করলাম যে হাউ মাচ দে আর হোল্ডিং অ্যান্ড হাউ মাচ দে আর সেলিং, যে কতটা হোল্ডিং আছে এবং কতটা তারা সেল করছে। দেখুন এখানে টোটাল লিখছে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এফপিআই হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 81.4 লাখ ক্রোর, প্রায় 977 বিলিয়ন ইউএস ডলারে ইন্ডিয়ান অ্যাসেট আছে। এটাকে এইউসি বলে, অ্যাসেট আন্ডার কাস্টোডি, যেমন মিউচুয়াল ফান্ডের এইউএম বলে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তো এটাকে এইউসি বলে অ্যাসেট আন্ডার কাস্টোডি। তো 81.4 লাখ এইউসি আছে। সেখানে লাস্ট 2025-এ ড্রাস্টিক্যালি সেল করেছে, যে ফুল ইয়ার 2025 এফপিআই রেকর্ডেড দেয়ার ওস্ট এভার অ্যানুয়াল সেলিং অ্যাট 1.58 লাখ ক্রোর, মানে টোটাল হোল্ডিং আছে 81.4 লাখ ক্রোর, তার মধ্যে 1.58 লাখ ক্রোর হোল্ডিং আর কি বিক্রি করেছে। এবার যদি এটাকে আপনারা পার্সেন্টেজে দেখেন, এখানে দেখুন 1.58 দিয়েছি আর 81.84 হচ্ছে টোটাল হোল্ডিং। এটা হচ্ছে টোটাল হোল্ডিং আর এটা হচ্ছে 2025-এর এফআইআর নেট সেল নেগেটিভ ছিল। তো টোটাল হোল্ডিংয়ের ওপরে জাস্ট 1.93%, মানে 1.93% এরা
এখনও পর্যন্ত টোটাল হোল্ডিংয়ে সেল করছে। মানে কারো 100 টাকা লাগানো আছে, সে যদি 2 টাকা সেল করে তো সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়। আমাদের মনে হতে পারে এত মানে 1.58 লাখ ক্রোর সেল করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এফআইআই হয়তো থাকবে না, কিন্তু তাদের মেন টাকাটা কিন্তু এখানেই পড়ে আছে। তো তারা আবার একটু যখনই ফেভারেবল কন্ডিশন হবে আবার তারা আসবে। তো এখানে দেখছিলাম যে হোয়াই দে আর সেলিং। তো হোয়াই দে আর সেলিংয়ের মধ্যে যেটা মেন, আমরা সবাই জানি যে জিও পলিটিক্যাল কনফ্লিক্ট ওয়েস্ট এশিয়ার মিডল ইস্টের যে ট্রিগার্ড করেছে, তাতে রিস্ক অফ সেন্টিমেন্টের জন্য তারা সেল করছে। এবং ক্রুড অয়েল প্রাইস মনে করা হচ্ছে যে $90 পার ব্যারেল, প্রায় 90, 100, 110 পর্যন্ত উঠে যেতে পারে। তো ক্রুড অয়েল একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট। তো ক্রুড অয়েলের দাম বাড়া মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তো কোম্পানির কস্টিং বেড়ে যাবে। কোম্পানির কস্টিং বেড়ে গেলে প্রফিটের মার্জিনের ওপরে এফেক্ট পড়বে এবং জিনিসপত্রেরও দাম বাড়বে। তো সেই কারণে ক্রুড অয়েল বেড়ে যাওয়া কখনোই ভালো জিনিস নয়, মানে অত্যধিক বেড়ে যাওয়া ভালো জিনিস নয়। সেই কারণেই তারা এটা অস্থির মনে করছে বলেই তারা সেল করছে। আর একটা হচ্ছে কারেন্সি উইকনেস, যেটা বিগেস্ট এখন প্রবলেম, যে ইন্ডিয়ান রুপিজ আর ডেপ্রিসিয়েটিং 92 পার ডলার রিডিউসেস দ্য ভ্যালু অফ দ্য ফরেন ইনভেস্টমেন্ট। তো এটা সবথেকে বড় জিনিস এফপিআই ইনভেস্টারদের কাছে। ধরুন কেউ $100 যখন নিয়ে আসছে, $100, তো যখন সেটা ধরুন 80 টাকা তখন রেট ছিল, হয়তো $1 সমান 80 টাকা, তাহলে 100 ইন্টু $80 মানে 80,000 টাকা সে ইনভেস্টমেন্ট করেছে। এবার ওখান থেকে 10% ধরুন রিটার্ন কামিয়েছে, তাহলে 80,000-এর 10% রিটার্ন কামিয়েছে 800 টাকা, তাহলে 80,800 রুপিস। এবার তখন যখন বিক্রি করে বাড়ি নিয়ে যাচ্ছে তারা টাকা, তখন কিন্তু $80 জায়গায় $90 হয়ে যাচ্ছে। তাহলে সে $100 ইনভেস্টমেন্ট করে আর $100 ফেরত পাচ্ছে না। আমি জাস্ট এক্সেল সিটে আপনাদের দেখাবো। তো এখানে দেখুন যেটা আমি দিয়েছি, দেখুন এখানে $100, ধরুন $100, এখানে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। $100 আপনি কোনো এফপিআই ইনভেস্টার এলো, তখন রেট ছিল 80 টাকা, তাহলে 8,000 টাকা সে ইনভেস্টমেন্ট করলো ধরুন। তো 8,000 টাকার ওপরে সে 10% এটা প্রফিট কামালো। কোনো স্টক কিনলো, সেখান থেকে 10% প্রফিট কামালো, তাহলে 800 রুপিস তার গেন এলো। তো এবার এখানে নর্মাল ইনভেস্টারদের আমাদের যদি গেন চলে আসে, তাহলে আমাদের 800 রুপিস গেন। এবার এ তো ইন্ডিয়াতে আছে, এবার ইন্ডিয়ার টাকাটা আবার ডলারে কনভার্ট করে তাকে বাড়ি নিয়ে যেতে হবে। তা 800 রুপিসের পরে তাহলে টোটাল আমার হলো 8,000 প্লাস 800, 8,800। এবার দেখা গেল যখন 80 টাকায় সে ঢুকেছিল, এন্ট্রি যখন করেছিল, এখানে যখন এন্ট্রি করছে ইন্ডিয়াতে, তখন 80 টাকা রেট ছিল। এবার রুপি ডেপ্রিসিয়েট হয়ে যখন এক্সিট হচ্ছে, এখানে যখন এক্সিট করে বাড়ি নিয়ে যাচ্ছে, তখন 90 রুপিস হয়ে যাচ্ছে। তো 90 রুপিস 8,800-কে 90 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাচ্ছে $97.77। তখন $100 নিয়ে এলো, সেই টাকাটা একে ইন্ডিয়াতে কনভার্ট করলো রুপিতে, সেখানে 10% প্রফিট করলো, তারপরে বাড়ি নিয়ে যাচ্ছে, তখন $100টা 97 মানে $98, $2 লস হয়ে যাচ্ছে। তাহলে তাকে কি করতে হচ্ছে, 10-এর জায়গায় 25% যদি প্রফিট মার্জিন কামায়, তবে তার $100 ইনভেস্টমেন্ট করে $111 মানে 11% গেইন হচ্ছে, মানে এখানে 25% রিটার্ন কামাতে হচ্ছে। তো এই অস্থির সিচুয়েশনে 25% রিটার্ন কামানো ডেফিনেটলি টাফ। সেই কারণেই তারা কি করছে, নিজেদের দেশে ইনভেস্টমেন্টকেই সেফ হেভেন মনে করছে। তো এই জন্যই তারা বিশেষ করে সেল অফ করছে। আর একটা কারণ হচ্ছে যে ইউএসের বন্ড ইল্ডস, যে ইউএসের মার্কেটের বন্ডের ইল্ড কিন্তু যথেষ্ট ভালো আছে এবং ইউএস মার্কেট কিন্তু বুল রানে চলছে, তো সেখানে কিন্তু রিটার্ন বেশি আসছে, সেই জন্যই তারা নিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে যদি বার করতে থাকে, তাহলে আমাদের চিন্তা আছে যে এফআইআই যদি না থাকে তাহলে কি হবে। তো সেটার জন্য আমি আবার ফার্দার সার্চ করলাম যে গিভ মি এ হিস্টোরিক্যাল চার্ট হাইয়েস্ট সেলিং সিন্স 2005, যে 2005 সাল থেকে যে কত সেল তারা করেছে। তো দেখুন এখানে টোটাল দিয়ে দিয়েছে 2025 সালে 1,58,000 কোটি টাকা, 2024 সালে দেখুন 12,427 কোটি টাকা পজিটিভ ছিল, এখানে যেমন বের করেছে এখানে ঢুকিয়েছে। 2023-এ 1,71,000 কোটি টাকা। আপনি বুঝতে পারছেন এখানে 2025-এ এত সেল অফ করার পরে 1,58,000 কোটি টাকা বিক্রি করেছে, 2023-এ 1,71,000 কোটি টাকা লাগিয়েছিল। তার মানে আমরা সবসময় নেগেটিভ নিউজের দ্বারা প্রভাবিত হই, পজিটিভ নিউজটা আমরা দেখি না। 2023-এর থেকেও বড় টাকা ইনভেস্টমেন্ট করেছে। 2022-এ দেখুন 1,21,000 মাইনাস করেছে, 2021-এ আবার 25,000 কোটি ঢুকিয়েছে, 2020-তে 1,70,000
ঢুকিয়েছিল। 2018-তে নেগেটিভ ছিল 33,000, 2000 তারপরে ডেটা নেই 2011-তে 2,714 কোটি টাকা নেগেটিভ। 2008 সালে যখন সাবপ্রাইম ক্রাইসিস হয়, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যেটাকে ইউএসএর সাবপ্রাইম ক্রাইসিস বলে, সেই সময় তখনকার টার্মে প্রায় 52,987 কোটি টাকা সেল করেছিল। 2005 সালে 47,000 কোটি টাকা বাই করেছিল। তো এরকম বাইং সেলিং লেগেই আছে, যে কারণে এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই কারণেই যে 1,58,000 কোটি টাকা বিক্রি করলেও এখানে দেখুন 2023 সালে 1,71,000 কোটি টাকা স্ট্রং রিকভারি ফর ডোমেস্টিক গ্রোথ তারা কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। তো আবার দেখবেন একটু ফেভারেবল কন্ডিশনে যখনই ইন্ডিয়ান মার্কেট অত্যধিক সস্তা হয়ে যাবে তখনই কিন্তু, আর ইউএস মার্কেটের পিই কিন্তু অনেক ওপরে আছে, ইউএস মার্কেট অনেক ওপরে আছে, এবার ওখানে যখনই রিটার্নে ভয় পাবে তখন ওখান থেকে প্রফিট তুলে আবার এখানে ইনভেস্টমেন্ট করবে। আর এই যে যুদ্ধ খেলা চলছে, এগুলো ডোনাল্ড ট্রাম্পের মেনলি নোবেল প্রাইজ পাওয়ার, আমার মনে হয় নোবেল প্রাইজ পাওয়ার জন্যই তার এত সব কারসাজি। তো একটা সিঙ্গেল মানুষকে নোবেল প্রাইজ পেতে এত মানুষের প্রাণ যাচ্ছে, এটাও একটা দুঃখজনক। যাই হোক, এটা গ্লোবাল পলিটিক্স, এখানে বেশি মন্তব্য না করাই ভালো। তো এই যুদ্ধ মানে যেগুলো খণ্ডযুদ্ধ চলছে, যখনই মিটবে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট আরও সস্তা হবে, তা মার্কেট আবার মানে ওপরে উঠতে থাকবে। তো আমার গুরুদেব বলেন যে ইনসান মানে হিউম্যান বিং আর মার্কেট কখনো নিচে থাকে না, দুজনেই ওপরে যাবে। যেমন আমরা আমাদের যতই গুড হেলথ থাকুক, ভালো শরীর থাকে মানে রাখি না কেন, একটা সময় বয়সের পরে আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, তেমনি মার্কেট যতই খারাপ পড়ে থাকুক না কেন, মার্কেট কিন্তু আলটিমেটলি উপরে উঠবেই, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো নিফটির চার্টে যদি আমরা দেখি, আগের দিন দেখিয়েছিলাম যে এখানে বলেছিলাম যে দেখুন, যেটা 4 এপ্রিল 8 এপ্রিল পাকিস্তানের সঙ্গে টেনশনের সময় ম্যাক্সিমাম ডাউন হয়েছিল, কিন্তু গ্রিন ক্যান্ডেল করে র্যালি নিয়েছিল। তো এখানেও সেম জিনিস তৈরি হচ্ছে। তো এখানেও দেখুন গ্যাপ ডাউন হচ্ছে, মানে গ্যাপ ডাউনে খুলছে, কিন্তু আজকেও মার্কেট এখানে, জাস্ট আমি এটাকে ডিলিট করি, আজকেও মার্কেট ওপর থেকে গ্যাপ ডাউন খুললেও কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো গ্রিন ক্যান্ডেল তৈরি হলে কি হয়, যে এখানে বোঝা যায় এখানে কিন্তু মার্কেটের বুলিশনেস আছে, যতই মার্কেট নেগেটিভে খুলুক। মানে গ্রিন ক্যান্ডেলে ওপেন হচ্ছে মার্কেট নিচেতে, কিন্তু ক্লোজ করছে মার্কেট ওপরে। তো এখান থেকে ডেফিনেটলি মার্কেট ওপরে যাবে। তো এই মানে গ্যাপ ডাউনে খুললেও চিন্তা নেই, কেননা এখানে যদি সেন্সেক্সের চার্ট দেখেন, সেম দেখুন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে যদি নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স দেখেন তাহলে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়নি, কিন্তু দিনের শেষে দেখুন মার্কেট কিন্তু মানে দিনের শেষে যতটা ডেপথ করেছিল, এই ড্রয়িংগুলো যদি আমি সরিয়ে দিই, দিনের মধ্যেখানে যতটা নেমেছিল মার্কেট, তার থেকে কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স আবার উপরে উঠেছে। তো এখান থেকে রিকভারি, বারবার রিকভারি আসছে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু আজকেও দেখলাম পজিটিভ আছে। তো মার্কেটের যে রাজা, সে কিন্তু এখানে কনস্ট্যান্ট গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো এটা একটা ভালো জায়গা। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং ডিফারেন্ট ইন্ডেক্সে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, কনস্ট্যান্ট গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। এতে ভয়ের কিছু নেই। 15 মিনিটের চার্ট দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে আবার কিন্তু একটা ভি শেপ রিকভারি বা রাইট চিহ্নর মতো খুলছে নিচেতে, কিন্তু মার্কেট আবার উপরে যাচ্ছে। তো আমার মনে হয় এগুলো সাময়িক ব্যাপার। তো এইরকমভাবে সেল অফ করছে এফআইআই, তাই জন্যে প্রত্যেক দিন ডাউনে খুলছে, কিন্তু আবার ডিআইআই বাই করে নিচ্ছে। তো এই সময় কেটে যাবে। তো এক্স্যাক্ট বটম কেউ বলতে পারে না, কোথায় এক্স্যাক্ট বটম কেউ মানে বলা যায় না, কিন্তু বটম ওই 4 এপ্রিল থেকে 8 এপ্রিল ওই সময় মার্কেট বানিয়ে দিয়েছে, মানে রিসেন্ট টাইমের বটম। আস্তে আস্তে মার্কেট রিকভারি করবে। সামনের 2-3 দিন মার্কেট কী হবে বলা যায় না। তো আমি সবসময় বলি যে লং টার্মের লক্ষ্য রাখুন, লং টার্মের লক্ষ্য রাখলে আপনার এত বিচলিত হওয়ার কিছু নেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আমি জাস্ট আজকে এফআইআইয়ের ডেটা নিয়ে আলোচনা করলাম, যে এফআইআইরা এত সেল করার পরেও কিন্তু অনলি 2% কিন্তু তাদের যে নেটওয়ার্থ এখানে লেগে আছে তার 2% অনলি সেল করেছে। তো আবার তারা ব্যাক করবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবেন। আর পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।